আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইংরেজি বছরের শেষ দিনেও মঙ্গলবার গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের নেতিভম অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। হামলার সাথে সাথে অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনি এই বসতিতে সাইরেন বেজে ওঠে। এর ফলে বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। অল্প যে কিছু বাসিন্দা রয়েছে তারা ভূগর্ভস্থ শেল্টারে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু করে। যুদ্ধ শুরু হওয়ার পর গাজার আশেপাশের বসতিগুলো থেকে বেশিরভাগ নাগরিকদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। যুদ্ধ শেষ না হলেও কিছু বাসিন্দা নিজ উদ্যোগে ফিরেছে বাড়িতে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত বছরের মতো এবারও 31st নাইটে ইসরায়েলের ওপর মিসাইল ছুড়ছে হামাস। এর আগের রাতে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথি আনসারুল্লাহ গ্রুপ। টাইমস অফ ইসরায়েল বলেছে, এটি গত 2 সপ্তাহের মধ্যে এই ধরনের সপ্তম হামলা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেলাবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে একটি হাইপারসোনিক ও একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা আকাশেই ক্ষেপণাস্ত্রটি ঠেকিয়ে দিয়েছে। হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দারা শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ছুটোছুটি শুরু করে। ইসরায়েলি বাহিনীর অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে মিসাইলটি ঠেকানো হয়েছে বলে দাবি করা হয়। তবে মিসাইলের ধ্বংসস্তূপ পড়ে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জেরুজালেমের কাছে বেইতে শেমেশ শহরে পড়েছে মিসাইলের ধ্বংসাবশেষ। এদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লার মতো একই পরিণতি হবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুথিরা। হুথিদের প্রতি এই হুঁশিয়ারি দেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে তিনি বলেন, হুথিদের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো একই ধরনের শোচনীয় পরিণতি হবে তাদের। তেহরানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবেন না তারা। তবে ড্যানি ড্যাননের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে তারা। সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, তুরস্কের সীমান্তকে নিরাপদ রাখা এবং ফিলিস্তিনি ভূখণ্ডের তুরস্কের অঙ্গীকারের কথা আবারও ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নতুন এই যুগ সিরিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির জন্য দরজা খুলে দিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বার্তাটি শেয়ার করা হয়। এতে বোঝা যায় এরদোয়ান প্রশাসনের কাছে আসন্ন বছরে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি এরদোয়ান গাজায় দীর্ঘ যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, গত 15 মাস ধরে গাজাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে যেই গণহত্যা চলছে সেটি বন্ধ করা এবং সেখানে শান্তি স্থাপনের চেষ্টা করছি আমরা। পাশাপাশি আঞ্চলিক পুনর্গঠন ও শান্তি স্থাপনের চেষ্টা তুরস্ক চালিয়ে যাবে বলে এরদোয়ান এই বার্তায় জানান। এছাড়া তুরস্কের সীমান্তকে সন্ত্রাসী মুক্ত করার অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, আসছে দিনগুলোতে আমরা সন্ত্রাসমুক্ত তুরস্ক ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নিতে চাই। নতুন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে এবং কৃষ্ণ সাগরের আশেপাশে তুরস্কের প্রতিবেশীদের মধ্যে শান্তি স্থাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ফ্রান্স। বাশার আল আসাদের পতনের পর এটি ফ্রান্সের এই ধরনের প্রথম হামলা। মঙ্গলবারের হামলার কথা নিশ্চিত করে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্ন বলেছেন, লেভান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ফ্রান্স। নববর্ষ উপলক্ষে লেবাননে মোতায়েনকৃত জাতিসংঘ শান্তিরক্ষীদের পরিদর্শনের সময় এক টুইটার পোস্টে তিনি সিরিয়ায় আইএসের ওপর হামলার কথা জানান। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাফালে ফাইটার জেট ও যুক্তরাষ্ট্রের তৈরি রিপার ড্রোন থেকে মোট 7টি বোমা ফেলা হয়েছে আইএসের স্থাপনা লক্ষ্য করে।
তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ, তবে তাইওয়ান বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তারা চীনের অংশ হতে চায় না, রক্ষা করতে চায় নিজেদের সার্বভৌমত্ব। এমন অবস্থায় তাইওয়ানকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া এক বার্তায় জিনপিং কথা বলেন। চীনের প্রেসিডেন্ট বলেছেন, কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শি জিনপিং ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না। তিনি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না। আনাদোলু বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক সময় এই মন্তব্য করলেন যখন তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিতে গত বছরের মে মাসে দায়িত্ব নেন এবং এরপর থেকে তাইওয়ান দ্বীপের অবরোধ সহ ৩টি বড় সামরিক মহড়া করেছে চীনা সেনাবাহিনী। অন্যদিকে তাইওয়ানও জরুরি প্রস্তুতি বাড়ানোর জন্য টেবলটপ অনুশীলন করেছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হবার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং। প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। রাশিয়াকে নতুন বছরের বার্তা দিয়ে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন কিম। চিঠিতে রাশিয়ার সব মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে এবং জয়লাভ করবে। উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবেলা করেছে। অর্থাৎ উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনো এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত ১,০০০ উত্তর কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া ও উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে, যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন, তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে ইংরেজি নববর্ষকে। অকল্যান্ড থেকে দিল্লি, সিডনি থেকে মধ্য এশিয়া বিভিন্ন স্থানের মানুষ আতশবাজির মাধ্যমে বরণ করে নিয়েছে ২০২৫ সালকে। অস্ট্রেলিয়ার সিডনি শহরে বর্ষবরণের ঐতিহ্য রয়েছে। এখানে মূল অনুষ্ঠান হয় সিডনি অপেরা হাউসের কাছে। মঙ্গলবার ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে নানা রঙের আলোকছটায় উজ্জ্বল হয় রাতের আকাশ। নিচে পানিতে তার চোখ জুড়ানো প্রতিচ্ছবি, চারপাশে মানুষের উল্লাস। এমন চিত্র ছিল সিডনি শহরের অপেরা হাউস এলাকার। ২০২৫ সালের সূচনার সঙ্গে বিদায় নিয়েছে ২০২৪। নানা ঘটন অঘটনে বেশ আলোচিত ছিল বছরটি। এবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টাইম জোনের হিসেবে বর্ষবরণ শুরু হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। শহরটির স্কাই টাওয়ারে আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেওয়া হয় ২০২৫ সালকে। টাওয়ারের চূড়ায় ছিল ভিন্ন রঙের খেলা। সেখান থেকে ছোড়া হচ্ছিল আতশবাজি, সেই আলোয় যেই আলোকিত হচ্ছিল পুরো শহর।
এবছর দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণের আয়োজন ছিল ভিন্ন, কোনো উদযাপন নয়, বরং শোকের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছে তারা। কারণ দিন কয়েক আগে উড়োজাহাজ দুর্ঘটনায় 179 জনের মৃত্যু হয়। দেশটিতে 7 দিনের শোক পালন করা হচ্ছে। রাজধানী সিওলের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বার্ষিক ঘণ্টা বাজানোর অনুষ্ঠান এবার নীরবতার মধ্য দিয়ে পালিত হবে। বাকি বিশ্বের চেয়ে জাপানে খ্রিস্টীয় বর্ষবরণেও ভিন্নতা রয়েছে। এমনিতেই 1 জানুয়ারি জাপানে জাতীয় ছুটির দিন। দিনটি উপলক্ষে দেশটির ঘরবাড়ি ও মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এর আগের দিন মধ্যরাতে রাজধানী টোকিওর তোকুইদাইজি মন্দিরে জড়ো হন মানুষ। মধ্যরাতে নতুন বছরের ঘণ্টা বাজানোর আগে সেখানে প্রার্থনা সারেন তারা। নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে। সদ্য সমাপ্ত বছরের অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে 2 বছর একই সময়কালের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে। তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানিয়েছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বাহিনীর একাধিক কর্মকর্তা বলেছেন, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ। বিবিসি যেই নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ড অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই, এমনটাই জানিয়েছেন বাহিনীর একাধিক কর্মকর্তা। বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত, কারণ বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমনই অপপ্রচার ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে চালানো হচ্ছে বেশ কিছুদিন ধরে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরের অগাস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। তাদের মধ্যে মুসলিম 415 জন আর হিন্দু 301 জন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।